প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে সবুজ সিলেট নিউজের নিয়মিত আয়োজন সিলেট পরিক্রমায়। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন সিলেটের গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদেরকে জানিয়ে থাকি এবং বাছাই করা দু একটি বিষয় নিয়ে কথা বলি একজন অতিথির সঙ্গে। প্রতিদিনের ন্যায় আজকের আয়োজনে আমি মোহাম্মদ ফয়সাল আলম আছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে আছেন আজকের অতিথি মাওলানা সাদিক সালিম, যিনি ঢাকা মহানগরীর ইসলামী ছাত্র মজলিসের সভাপতি ছিলেন, সিলেটেরই সন্তান। সাদিক সালিম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। বিসমিল্লাহির রহমানির রহিম। সবুজ সিলেট পরিক্রমায় আমাকে এই আয়োজনে ইনভাইট করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সবুজ সিলেট পরিবারকে। আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি সিলেটের সংবাদ মাধ্যমের অভিজ্ঞ মুখ, পরিচিত মুখ, সিনিয়র সাংবাদিক ফয়সাল ভাইকে। সাদিক ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা শুরুতেই প্রতিদিন এই অনুষ্ঠানে সিলেটের গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানিয়ে থাকি এবং পরে কথা বলি আমাদের যে অতিথি তার সঙ্গে। আজ আপনি আমাদের অতিথি, আপনার সঙ্গে কথা বলবো একটু পরে। প্রিয় দর্শক, আজ 29 আগস্ট 2025 শুক্রবার, পবিত্র জুমাবারের শুভেচ্ছা আপনাদের সবাইকে। হবিগঞ্জে আটক 3 পাচারকারী, এই খবরটি সিলেটের পত্রপত্রিকায় বিভিন্ন অনলাইন গণমাধ্যমে আছে এবং সিলেটের গোলমরিচ বিদেশে রপ্তানি হচ্ছে। সিলেটে গণ অভ্যুত্থানের মামলায় 28 জনকে সম্পৃক্ততা পায়নি পুলিশ এবং এই 28 জনের ব্যাপারে এসএমপি কমিশনার আগেই ঘোষণা দিয়েছেন, তাদেরকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। সেনাবাহিনীর অভিযানে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হবিগঞ্জে বিএনপির সম্মেলন ও কাউন্সিল স্থগিত করা হয়েছে। এই খবরগুলোর পাশাপাশি আরও কিছু আছে যে সিলেটের জেলা প্রশাসক, যিনি সারোয়ার আলম নতুন নিয়োগ পেয়েছেন, তার সঙ্গে সাক্ষাৎ করেছেন জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। এই খবরের পাশাপাশি আপনারা জানেন যে বালু পাথর উত্তোলনের যে বিষয়টি এখন চলছে, সেখানে এখন জেল জরিমানা করা হচ্ছে। যদি কোথাও বালু পাথর উত্তোলনের খবর পাওয়া যায় তাহলে প্রশাসন সেখানে জেল জরিমানা করবে। এই সব বিষয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের খবরও অনেকটা সিলেটের পত্রপত্রিকায় প্রকাশ পাচ্ছে। বিশেষ করে সিলেটের কিছু ছাত্র নেতা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের ব্যাপারে এসেছে এবং নানা ধরনের বিষয় আছে। পাশাপাশি সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন এলাকার প্রার্থীদের তৎপরতার বিষয়টিও পত্রপত্রিকায় আসছে। এসব বিষয় নিয়ে কথা বলবো অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। এ পর্যায়ে নিচে ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসবো আপনাদের সামনে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার সিলেট পরিক্রমায় সবুজ সিলেট নিউজের এই নিয়মিত আয়োজনে। প্রতিদিন আমরা অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে কথা বলি আমাদের অতিথির সঙ্গে। আজকের অতিথি মাওলানা সাদিক সালিম, যিনি সিলেটের সন্তান, ঢাকা মহানগরী ইসলামী ছাত্র মজলিসের সভাপতি ছিলেন এবং ঢাকায় দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছেন। আমরা সিলেটের সুনামগঞ্জ 5 আসন ছাতক দ্বারায় তিনি ইতিমধ্যে তার দল থেকে মনোনয়ন পেয়েছেন। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো পরে, কিন্তু প্রথমেই তার কাছে জানতে চাইব যে বিষয়টি, আপনি তো ঢাকায় ছাত্র রাজনীতি করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হচ্ছে এবং এই সামগ্রিক পরিবেশ সম্পর্কে আপনার সংগঠনও নির্বাচনে অংশ নিচ্ছে, আমরা যে খবর পেয়েছি। তো নির্বাচনে সেখানকার দীর্ঘদিন তো রাজনীতি করেছেন, সেখানকার রাজনৈতিক পরিবেশটা বা বর্তমানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সম্পর্কে দেখছেন, জানছেন, সে বিষয়ে যদি কিছু বলেন। ধন্যবাদ ফয়সাল ভাইকে। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় তাদের যে সংসদ রয়েছে, যেটাকে ডাকসু বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, তো ডাকসু নির্বাচনটা এবার আমরা ব্যাপক আশাবাদী এবং অতীতের চেয়ে যথেষ্ট অংশগ্রহণমূলক এবং সহাবস্থান ছাত্রদেরকে আমরা দেখতে পাচ্ছি, যারা একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল। কেউ কাউকে কটাক্ষ করতেছে না, সবাই সবাইকে সম্মান দিয়ে কথা বলতেছে। ইতিপূর্বে দেশে এটা একটি নির্বাচনকে, এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটা আমেজ তৈরি হয়েছে। অতীতে এটা ছিল না। আমরা যখন রাজনীতি করছি ঢাকাতে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে আমাদের ভয় লাগতো। একটি সংগঠন সেখানে সরকার দলীয় একটি সংগঠন সেখানে আধিপত্য বিস্তার করত, ছাত্রদেরকে হয়রানি করত। আমরা নির্বাচন নিয়ে চিন্তাই করতে পারতাম না। তাদের অত্যাচারে আমরা হল থেকে ছাত্ররা বের হইতো, নিচে দিয়ে মাথা দিয়ে ঢুকতো সেভাবে। এবারের নির্বাচনটা আলহামদুলিল্লাহ যথেষ্ট অংশগ্রহণমূলক হচ্ছে এবং এই নির্বাচনের প্রভাব জাতীয় রাজনীতিতেও পড়বে, এটা আমি মনে করতেছি, বিশেষজ্ঞরাও মনে করেন। এটা যদি স্বচ্ছ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে ছাত্ররা সঠিক নেতৃত্ব পাবে এবং ভবিষ্যৎ নেতৃত্বের ভিত শক্ত হবে
এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই দেশের রাজনীতিবিদরা তৈরি হয়, দেশ গড়ার কারিগররা তৈরি হয়। এটা শুধু ছাত্র রাজনীতি না, এখান থেকে দেশ গঠনে, দেশের নেতৃত্ব দেওয়ার মতো আমরা ফিগার দেখি। ইতিপূর্বে দেশ যারা চালিয়েছিলেন, দেশের যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, মেধাবী মুখ দেশে বিদেশে যারা ছিলেন, অধিকাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো এবারের নির্বাচনে আমি আশাবাদী। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি যেটা আমাদের কাছে চোখে পড়েছে, এবারের নির্বাচনে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের অসংখ্য মেধাবী তরুণরা অংশগ্রহণ করতেছে। বিপি পদে অসংখ্য সংখ্যাগরিষ্ঠ পদে, এই বিপি পদের মধ্যেও মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের ছাত্ররা আছে। এতে আমরা এখান থেকে আশাবাদী, যেখান থেকে ন্যায়, ইনসাফ এবং সৎ প্রতিষ্ঠার নেতৃত্ব যারা দিবে সমাজে, এদের মধ্য থেকে প্রতিনিধিত্ব তৈরি হচ্ছে। এটা আমাদের জন্য আশার বাণী, দেশের জন্য এটা একটা সুসংবাদ। তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আমরা দেশ গড়ার জন্য যোগ্য, দক্ষ এবং সঠিক নেতৃত্ব দানকারী আমরা নেতা পাব, এটা আমি আশাবাদী। আর পাশাপাশি ইতিপূর্বে আমরা যেটা লক্ষ্য করেছি, যেটা এই দুই একটি দল হয়তো তাদের দলীয় প্রভাব বিস্তার করতে চাচ্ছে। তো আমরা আশা করব এই নির্বাচনকে দলীয় প্রভাব মুক্ত রাখা গেলে এটা সুন্দর হবে, সুষ্ঠু হবে, ছাত্রদের মধ্যে গ্রহণযোগ্যতা পাবে। আর সাধারণ শিক্ষার্থীরাই চাচ্ছে দলীয় প্রভাব মুক্ত একটি নির্বাচন হোক। আমরা আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন দলীয় প্রভাব মুক্ত হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এবং ইসলামী আন্দোলন যৌথভাবে আমরা প্যানেল দিয়েছি, যৌথভাবে আমরা অংশগ্রহণ করতেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ছাড়াও এখানে অংশগ্রহণ করতেছে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ফ্রন্ট, গণতান্ত্রিক জোট, আরও অসংখ্য জোট আছে। আমরা প্রত্যেকের কাছে আশা করব এটা সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা আপনাদের ভদ্রতা বজায় রেখে নির্বাচনী প্রচারণা করবেন, যাতে ছাত্রদের মধ্যে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। আমরা চাই যে আগামী 9 সেপ্টেম্বর যে ডাকসু নির্বাচন হবে, এটা ন্যায়সঙ্গত গণতান্ত্রিক একটি ডাকসু নির্বাচন হোক, এটা আমরা আশাবাদী। আর এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে জাতি একটি সুন্দর, একটি ভালো একটি মেসেজ পাবে, যেই মেসেজ, যেই দিকগুলো, যেই পরিবেশটায় জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলবে। যদি এখানে হানাহানি মারামারি হয়, একে অন্যের প্রতি আমরা আক্রোশ লালন করি, আমরা একে অন্যকে ঘায়েল করার জন্য যদি আমরা এই অতীতের আমরা ফেসিবাদী আচরণ করি, জুলুমের দিকে চলে যাই, তাহলে এটাও আমাদের জন্য একটি ভুল বার্তা চলে যাবে জনগণের মধ্যে। তো আমরা এটা থেকে সবসময় বিরত থাকবো, আমার প্রত্যাশা। আর সর্বশেষ আমরা বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আমরা ন্যায়সঙ্গত একটি গণতান্ত্রিক ডাকসু নির্বাচন চাই। ধন্যবাদ সেলিম ভাই। আমরা সাদিক সেলিম ভাইয়ের কাছ থেকে শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনকার নিয়ে তাদের প্রত্যাশা, সাবেক ছাত্রনেতা হিসাবে ঢাকায় নেতৃত্ব দিয়েছেন তিনি। আমরা এ পর্যায়ে তার কাছে জানতে চাইব, তিনি তো একদম বয়সে তরুণ, এবং এই তরুণকে খেলাফত মজলিসের যে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন যে অংশ, সেই খেলাফত মজলিস থেকে সিলেটের সুনামগঞ্জ 5 আসনে, যেটি সুনামগঞ্জ 5 ছাতক দুয়ারাবাজার আসনে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে, এবং তিনিও সেখানে প্রচারণা চালাচ্ছেন। তো আপনি বাংলাদেশের রাজনীতিতে এই যে তরুণদের এটা নতুন করে সব জায়গায় অবস্থান, সে বিষয়ে আপনি আগামী নির্বাচনে নিয়ে কতটুকু আশাবাদী, বা তরুণরা যে বিভিন্ন আপনাদের দলে একদম ইয়াং মানুষদেরকে নির্বাচন দেওয়া হয়েছে? বাংলাদেশ খেলাফত মজলিস, যেটার বর্তমান আমির হচ্ছেন বাংলাদেশের ইসলামী আন্দোলনের অবিসংবাদিত নেতা আল্লামা মামুনুল হক। তো আমাকে সুনামগঞ্জ 5 আসনে রিকশা প্রতীক দেওয়া হয়েছে, নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছে আমাদের দল থেকে। তো আপনি যেটা প্রশ্ন করছেন যে বয়সের দিক দিয়ে আমি তরুণ, আসলে আপনি বর্তমান প্রেক্ষাপট যদি দেখেন, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে তরুণরা এই বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে, রাজনীতির মাঠে বলেন, আন্দোলনের মাঠে বলেন। আমরা সকলে ইতিহাস জানি, 52 ভাষা আন্দোলনেও তরুণরা নেতৃত্ব দিয়েছে, 62-66 ছাত্র আন্দোলনেও তরুণরা নেতৃত্ব দিয়েছে, 69-এর গণ অভ্যুত্থানেও তরুণরা নেতৃত্ব দিয়েছে, এবং 71-এর মহান মুক্তিযুদ্ধেও এদেশের তরুণদের অবদান জাতি শ্রদ্ধার সাথে আজীবন স্মরণ রাখবে। এবং আপনি যদি চিন্তা করেন, আমাদের এই 86-82-তে যখন স্বৈরাচার এরশাদ ক্ষমতায় ছিল, স্বৈরাচার বিরোধী আন্দোলনেও বাংলাদেশের ছাত্র সমাজ জেগে উঠেছিল
স্বৈরাচারকে প্রতিহত করা হয়েছে। সর্বশেষ যেটা আমরা আমাদের চোখের সামনে ইতিপূর্বে যেটা ঘটলো 2024-এ, আমরা জানি সকলেই যে 18 বছরের একটি ফ্যাসিবাদী কায়েমি শক্তিকে এই দেশ থেকে বিতাড়িত করার পিছনে সর্বোচ্চ অবদান রেখেছে এদেশের তরুণ সমাজ। সেই প্রেক্ষাপট যদি আপনি স্মরণ করেন, তাহলে বর্তমান বাংলাদেশের পরিবর্তনের ক্ষেত্রে এই তরুণরাই অগ্রাধিকার পাচ্ছে এবং পাবে। তো সেই দিক থেকেই আমার দল তরুণদেরকে এই অগ্রাধিকার দিচ্ছে। সেই অগ্রাধিকারের ভিত্তিতেই সুনামগঞ্জ 5 আসনে আমাকে মনোনীত করা হয়েছে। আমি আমার প্রতীক নিয়ে মানুষের কাছে যাচ্ছি, আমাদের দলের বার্তা নিয়ে যাচ্ছি, আমাদের দলের আদর্শ আমরা মানুষের কাছে উপস্থাপন করতেছি। আলহামদুলিল্লাহ ব্যাপক আমরা সাড়া পাচ্ছি। সর্বশেষ এই সাড়া পাওয়ার পিছনে আমার যে দিকটা আমি সবচেয়ে ফিল করতেছি, উপলব্ধি করতেছি, সেটা হলো যে মানুষ ইসলামী দলকে চায়। বর্তমান অতীত থেকে মানুষ শিক্ষা নিয়েছে, শিক্ষা নিয়ে এখন মানুষ পরিবর্তন চায়। মানুষ চায় না অতীতের কোনো লুটপাটকারীরা আবার ক্ষমতায় আসুক। অতীতের সকল লুটপাটকারীদের হাত থেকে এই বর্তমান দেশের জনগণ মুক্তি চায়। সেজন্য পরিবর্তনের জন্য মানুষ অপেক্ষায় আছে। আমরা কাজ করার ক্ষেত্রে সেটা উপলব্ধি করতেছি। তো আমাদের একটি সংকট রয়েছে এদেশে ইসলামী দলগুলোর মধ্যে, সেটা হচ্ছে ঐক্য। মানুষের মধ্যে আমাদের প্রতি আস্থা আছে, ভালোবাসা আছে, বিশ্বাস আছে। তো মানুষ হতাশ যে ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমরা এখনো ঐক্যবদ্ধ হতে পারি নাই। আমরা বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে মানুষের যে ভোটগুলো আছে এটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো আমাদের ঐক্য যদি হয়ে যায়, মানুষ আমাদের প্রতি যেভাবে আস্থা এবং ভালোবাসা রাখতেছে, আগামী নির্বাচনেও আমরা আশাবাদী। আমরা ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্মে, একটি জোটের অন্তর্ভুক্ত হয়ে যদি মানুষের কাছে যাইতে পারি, তাহলে আগামীর ভোট বিপ্লবে ইনশাল্লাহ ইসলামপন্থীরা বিজয়ী হবে, আমি এটা আশা করতে পারি। তো আরেকটা বিষয় হলো আমি আশার বাণী, সেটা হচ্ছে ঐক্যের বিষয়টা নিয়ে আমাদের সংগঠনের মুরব্বী পর্যায়ে যারা আছেন, এটা নিয়ে প্রক্রিয়াধীন আছেন, আলোচনা চলতেছে। বিশেষ করে আমাদের আমিরে মজলিস আল্লামা মামুনুল হকের পরিষ্কার এবং সুস্পষ্ট দ্ব্যর্থহীন ঘোষণা হলো যে সর্বশেষ পর্যন্ত আমরা ঐক্য নিয়ে কাজ করব, এবং যতক্ষণ পর্যন্ত ঐক্য না হচ্ছে আমাদের এই ঐক্যের যে দাওয়াত সেটা অব্যাহত থাকবে। আমাদের আমিরে মজলিসের ঘোষণা। আমরা আরো বিভিন্ন দল দেখতেছি, বিশেষ করে জামাতে ইসলামী আছে, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, আরো ইসলামী গণনার ছোটখাটো কিছু দল আছে, তারাও এই ঐক্যের বিষয়টা নিয়ে আগ্রহী। ইতিপূর্বে ঐক্য নিয়ে সমমনাদের মধ্যেও আলোচনা হইতেছে, আমাদের অফিসে হইতেছে, বিভিন্ন দলকেন্দ্রিক আলোচনা হচ্ছে। তো আমরা আশাবাদী মানুষ আমাদের কাছে যেভাবে আস্থা রাখতেছে, যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে আসতে পারি, ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে ভালো কিছু করতে পারবো। আমার নির্বাচনী আসনে আমি ইতিপূর্বে যে কাজগুলো করতেছি বা সামনে দিয়ে যেগুলো আমি পরিকল্পনা নিয়ে আগাচ্ছি, তো আমি ব্যাপক সাড়া পাচ্ছি। তরুণ হিসেবে মানুষ আমাকে গ্রহণ করতেছে, এবং বাংলাদেশে আরও যে সংগঠনগুলো আছে, তরুণ নেতৃত্বের উপর তাদের আস্থা আছে এবং আস্থা রাখতেছে। আপনি দেখতেছেন যে ঢাকা সিটিতেও আমাদের দেশের যে বৃহত্তর দল বিএনপির পক্ষ থেকেও ইশাক হোসেনকে দেওয়া হয়েছে, সে একজন তরুণ। অন্যান্য ইসলামী দলের মধ্যে আপনি যদি দেখেন, তরুণ নেতৃত্বের প্রতি আমাদের সংগঠনের মুরব্বীরাও আস্থা রাখতেছেন। জনগণ এবং পুরাতন যারা এদেশের নেতৃত্ব দিয়েছেন, ওনাদের একটি আস্থা এবং বিশ্বাস হলো যে তরুণরা যেভাবে দেশকে নেতৃত্ব অতীত থেকে দিয়ে যাচ্ছে, এবং সামনে দিয়েও তরুণরা দেশকে নেতৃত্ব দিবে সঠিক পথে। আমরা সকলেই জানি আন্দোলন সংগ্রামের ময়দানে সবসময় তরুণরা সর্বাগ্রে থাকে। সেই ক্ষেত্রে রাজনীতিতেও তরুণদের অংশগ্রহণটা আমি মনে করি সময়ের প্রেক্ষাপটে খুবই জরুরি। ধন্যবাদ। আমরাও আশা করব তরুণদের হাত ধরেই বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে যাবে, সেই প্রত্যাশা শেষ করছি আজকের আয়োজন। সাদিক সালিম আপনাকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব, সেই প্রত্যাশায় ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।